এইটুকু বেসিক দিয়ে কখনোই তুমি এক্সাম কভার করতে পারবা না। হ্যাঁ, তোমাকেই বলছি, আমি এখন রসায়নের যে টপিকসটা পড়াবো সেটা হচ্ছে তোমার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা তোমাদের বইতে যতটুকু লেখা আছে এতটুকু দিয়ে তুমি এক্সাম কভার করতে পারবা না। তোমার এখানে বেসিক কিন্তু ঠিকমতো বোঝানো নাই। তো চলো আমরা এটার বেসিক বুঝে আজকে দেখব যে বিষয়গুলো মুখস্থ করার জন্য নাকি বুঝে পড়ার জন্য। চলো, ডিকার্বক্সিলেশন বানানটা যদি আমি লিখি, ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। খুবই মনোযোগ সহকারে সবাই ফলো করো। দেখো রসায়নের কতটা ইজি বিষয় এগুলা। ডি, মনে রাখবা বায়োলজি এবং কেমিস্ট্রির অধিকাংশ শব্দই হচ্ছে গ্রিক শব্দ বা ল্যাটিন শব্দ। তো এগুলোর অর্থ ভাঙা যায়। তুমি যদি ভেঙে দাও, ডি শব্দটা বায়োলজিতে পাও আর কেমিস্ট্রিতে পাও। কেন? তুমি বায়োলজিতে ডিঅক্সিরাইবোসের নাম শোনো নাই, ডিহাইড্রেশনের কথা শোনো নাই? তো ডি শব্দের অর্থ কি? ডি শব্দের অর্থ মনে রাখবা কমে যাওয়া। কি যাওয়া? কমে যাওয়া বা শূন্যতা, বা শূন্যতা, শূন্যতা। এখানে কার্বক্সিলেশন মনে রাখবা, শোন মানে কোনো শব্দ শেষে শোন থাকার অর্থটা হচ্ছে প্রক্রিয়া বোঝায়। শোন মানে কি? প্রক্রিয়া। শেষ মানে যেমন প্রক্রিয়া, শোন মানে তেমন কি? প্রক্রিয়া। তো কার্বক্সিল তুমি সবাই জানো, বন্ড COOH, এই মূলকটাকে বলা হয় কার্বক্সিল মূলক। কি মূলক? কার্বক্সিল মূলক। তো তুমি এখানে এই কার্বক্সিল মনে না রেখে তুমি এখানে মনে রাখবা কার্বো থেকে মনে রাখবা কার্বন। কি মনে রাখবা? কার্বন। তাহলে দেখো তো, ডিকার্বক্সিলেশন কিসের প্রক্রিয়া? কার্বন কমে যাওয়ার প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, বোঝো জিনিসটা। ডিকার্বক্সিলেশন কি? শোন মানে কি? প্রক্রিয়া। কার্বো মানে কার্বন বোঝাচ্ছে। ডি মানে কি? কমে যাওয়া বা শূন্যতা। তার মানে ডিকার্বক্সিলেশন বলতে বোঝাচ্ছে কার্বন কি? কমে যাওয়ার প্রক্রিয়া। আসলে কার্বক্সিলেশন, এখানে কার্বক্সিল বলতে কার্বক্সিল মূলককে বোঝানো হয়। মূলত এখান থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, আর কার্বন ডাই অক্সাইড বের হয়ে যেতে বসলে ওর মধ্যে ভাইয়া একটা কার্বনও চলে যায়। তো তুমি যদি এই বিক্রিয়ার দিকে তাকাও তাহলে বুঝতে পারবা। দেখো তো, কার্বন একটা দুইটা ছিল, বাট উৎপন্ন হয়েছে কয়টা কার্বন? একটা কার্বন। তার মানে কার্বন দুইটা থেকে কমে হয়ে গেছে কয়টা? একটা। তাই এই বিক্রিয়াটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এখন আমার প্রশ্ন, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া তো আমি জাস্ট ওয়ার্ডটা ভাঙলাম, এখানে লাগবে কি কি এবং কি কি দিয়ে আমি বিক্রিয়াগুলো ঘটাবো? ফলো করো একটু। এখানে দেখো সোডা লাইম ইউজ করছে। অনেকেরই ব্রেনে সোডা লাইম কি এই জিনিসটা ঢোকে না, অনেকে মুখস্থ করে ভুলে যাও। আজকে আমরা শিখবো কিভাবে মুখস্থ না করে মনে রাখা যায়। নাম্বার 2, এখানে দেখো একটা জৈব লবণ লাগছে। এই লবণটা আসলো কোথা থেকে? কেনই বা জৈব লবণ লাগলো? এর কোনো ব্যাখ্যাই আমরা জানি না, শুধু মুখস্থ করে চলে যায় রিয়াকশনগুলো। এই জন্য আমাদের কাছে কেমিস্ট্রি বিক্রিয়াগুলো অনেক কঠিন মনে হয়। চলো তো ভাইয়া, আসলে কি কঠিন শিখে ফেলি একটু। এই স্লাইডে আমরা পরে আসবো। দেখো, নাম্বার 1 তোমার লাগবে হলো সোডা লাইম। কি লাগবে? সোডা লাইম লাগবে। সোডা লাইম। ভাইয়া সোডা লাইম জিনিসটা কি? সোডা লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ও তোমার হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। এখন প্রশ্ন, একে আমরা কেন সোডা লাইম বললাম? তোমরা সবাই আজকের পর থেকে মনে রাখবে ভাইয়া যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটাকে বলা হয় কস্টিক সোডা। কস্টিক সোডা, তন্তু সোডায় অনেকে কস্টিক সোডা। আর এই যে ক্যালসিয়াম অক্সাইড একে বলা হয় কুইক লাইম বা চুন। লাইম মানে কি? চুন। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আরেক নাম কি? কস্টিক সোডা। আর ক্যালসিয়াম অক্সাইডের আরেকটা নাম কি? কুইক লাইম বা চুন। এই জায়গাতেই হলো মূল কাহিনী যে এই কস্টিক সোডা থেকে আসছে সোডা,
আর ক্যালসিয়াম অক্সাইডের কুইক লাইম থেকে আসছে কি লাইম। এই সোডা আর লাইম মিলে তৈরি করছে কি সোডা লাইম। বুঝতে পারছো ভাইয়া বিষয়টা? তাহলে আজকের পর থেকে মনে রাখবো সোডা লাইম জিনিসটা কি। সোডা লাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের কি মিশ্রণ। কেন? কারণ সোডিয়াম হাইড্রোক্সাইডের অপর নাম কস্টিক সোডা আর ক্যালসিয়াম অক্সাইডের অপর নাম কি কুইক লাইম। এই লাইম এবং সোডা একসাথে মিক্সার হয়ে হয়েছে সোডা লাইম। তাহলে আজকের পর থেকে মনে রাখবো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় আমার কি প্রয়োজন হবে? 1 নাম্বার সোডা লাইম প্রয়োজন হবে। নাম্বার 2, খুবই কেয়ারফুল। নাম্বার 2 আমার লাগবে হচ্ছে একটা জৈব লবণ। কি লাগবে? জৈব লবণ লাগবে। এখন ওই জৈব লবণ কোথা থেকে পাবো? মনে রাখবা যে সকল লবণগুলো সাধারণত জৈব অ্যাসিড থেকে সৃষ্টি হয় এই লবণগুলোকে বলা হয় জৈব লবণ। এখন জৈব অ্যাসিড কোনগুলো? মনে রাখবো আজকের পর থেকে যে সকল, দেখো, যে সকল যৌগগুলোর মধ্যে COOH, এই যে বন্ড COOH যাকে বলা হয় কার্বক্সিলিক মূলক, এই কার্বক্সিলিক মূলক যে সকল অ্যাসিডগুলোর মধ্যে থাকে এই অ্যাসিডগুলোকে বলা হয় জৈব অ্যাসিড, জৈব যৌগের বেলায়। হ্যাঁ, তো এই যেহেতু COOH এই মূলকটা এটি অ্যাসিডীয় মূলক। কেন অ্যাসিডীয় মূলক আমি এখন এটা ব্যাখ্যায় যাচ্ছি না, ক্লাস অনেক লেন্দি হয়ে যাবে। তো COOH মূলকযুক্ত এই জৈব অ্যাসিডগুলো তোমার বিক্রিয়া করবে একটা ক্ষারের সাথে। তোমরা সবাই জানো প্রশমন বিক্রিয়া, অ্যাসিড এবং ক্ষার পরস্পর বিক্রিয়া করলে তৈরি হয় লবণ এবং কি পানি। অর্থাৎ COOH এর সাথে যুক্ত করব আমরা একটা সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা যুক্ত করলে দেখো অক্সিজেনের ঋণাত্মকতার মান বেশি হওয়ার জন্য এই অক্সিজেন হাইড্রোজেন যে সমযোজী বন্ধন আছে এখানে 2টা ইলেকট্রন থাকে। এই 2টা ইলেকট্রন টান দিয়ে অক্সিজেন নিজের দিকে নিয়ে নেয়, ফলে ও ডেল্টা নেগেটিভ হয় আর হাইড্রোজেন হয় ডেল্টা কি পজিটিভ। আর আমরা সবাই জানি যে সোডিয়াম এই মৌলটা 1 নাম্বার গ্রুপের মৌল পর্যায় সারণীর, ও হচ্ছে +1 আর OH কি -1। এবার মজার বিষয় ফলো করো যে এই নেগেটিভ পার্ট যেটা, এই নেগেটিভ পার্টটা এসে ধরবে হলো এই পজিটিভ পার্টটাকে, আর এই পজিটিভ পার্টটা এসে ধরবে হচ্ছে এই নেগেটিভ পার্টটাকে। ধরার ফলে কি হবে? দেখো উৎপন্ন হবে CH3COO আর হচ্ছে পানি, আর হলো পানি। এখন প্রশ্ন যে কি হইলো? এটা অ্যাসিড, যেহেতু COOH এই মূলকটা যুক্ত যৌগটা যদি অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, অ্যাসিড যোগ ক্ষার অর্থাৎ অ্যাসিড আর বেস দুটা বিক্রিয়া করলে এটা সল্ট অর্থাৎ লবণ। কি লবণ? এটা জৈব লবণ। কেমন লবণ? জৈব লবণ। আর কি উৎপন্ন হয়েছে বলো তো? পানি উৎপন্ন হয়েছে। এখন আমার কোশ্চেন হচ্ছে এটার নাম কি, বা এই আয়নটারই নাম কি? আর সবসময় কি এটাই ব্যবহার হবে? না, মনোযোগ দিও। CH3, আচ্ছা আমি পরবর্তী স্লাইডে যাই, হ্যাঁ, তাহলে ভালো বুঝতে পারবো। দেখো CH3COO মাইনাস, এই যে এই আয়নটাকে বলা হয় কি জানো? এই আয়নটাকে বলা হয় ইথানয়েট আয়ন, বা তোমার হচ্ছে আরো একটা নাম আছে, আমি একটু পরে বলতেছি ওইটা। আগে এটার লিখে নিই, আমি লবণটা মানে অ্যাসিডটা লিখে নিই আগে। এই অ্যাসিডটা ছিল কি বলতো? CH3COO কি H না? এটা ছিল মূলত কি বলতো? এটা ছিল মূলত ইথানোয়িক অ্যাসিড, বা এটার আরেকটা নাম কি জানো? অ্যাসিটিক অ্যাসিড। কি অ্যাসিড? অ্যাসিটিক অ্যাসিড। এই যে বললাম আরেকটা নাম আছে, সেটা হলো কি ইথানয়েট আয়ন, বা এই যে অ্যাসিটেট আয়ন। আজকের পর থেকে মনে রাখবা যে এখানে কার্বন কয়টা? 2টা কার্বনের জন্য উচ্চারণ করা হয়েছিল ইথ, আর COOH মূলক থাকার জন্য লাস্টে লাগাই দিবা হচ্ছে অইক। তাহলে ইথ যোগ অইক ইকুয়াল টু কি ইথানোয়িক অ্যাসিড। আর এর আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তো এটা ইউপ্যাক নাম, ইথানোয়িক অ্যাসিড। এখন দেখো তো এই ইথানোয়িক অ্যাসিডের এই পার্টটুকু, এই নেগেটিভ পার্টটুকুই তো এইটা, ওটা জাস্ট এই ইথানোয়িকের সাথে জাস্ট ওয়েট লাগাই দিবা। কি লাগাই দিবা? ওয়েট। এই নেগেটিভ আয়নের নামকরণ করতে হলে ওয়েট লাগাই দিবা। তাহলে কার্বন 2টা জন্য কি ইথ যোগ ওয়েট, ইথানোয়েট।
আবার বলি ইথ, কার্বন দুইটার জন্য কি ইথ যোগ ওয়েট ইকুয়াল টু কি ইথানয়েট। কার্বন যদি একটা থাকতো তাহলে বলতাম মিথানয়েট। কার্বন তিনটা প্রোপানয়েট, কার্বন চারটা বিউটানয়েট। এক কথা, কার্বন একটা হলে পরে মনে রাখবো, লিখে রাখতে পারো, কার্বন একটা হলে পরে উচ্চারণ করব মিথ, কার্বন দুইটা থাকলে পরে উচ্চারণ করব ইথ, কার্বন তিনটা থাকলে উচ্চারণ করব প্রোপ, কার্বন চারটা হলে উচ্চারণ করব কি বলতো বিউট। এর সাথে কি লাগাই দিব, এর সাথে জাস্ট লাগাই দিব ওয়েট, ওয়েট। তাহলে আমার এই নেগেটিভ যে পার্টটুকু এটার নাম হয়ে যাবে আয়নটুকুর। অর্থাৎ কার্বন দুইটা ইথ যোগ ওয়েট ইকুয়াল টু কি ইথানয়েট। আশা করি তোমরা পারবা ইনশাল্লাহ। সবসময় যে দুইটা কার্বন থাকবে এমন তো না, কার্বন সংখ্যা বেশি হতে পারে কমও হতে পারে। এবার এর আরেক নাম কি অ্যাসিটিক অ্যাসিড, তাই এর আরেক নাম কি বলতো অ্যাসিটেট আয়ন। আশা করি তোমরা এই পার্ট থেকে আর কোনো প্রশ্ন নাই। এই যে আমরা যে এটা করলাম, যোগটা করলাম, এই পার্ট নিয়ে কোনো প্রশ্ন নাই। এবার লবণটার নাম কেমনে করব? দেখো তো, এই মাত্র আমরা কি শিখে আসলাম, এই আয়নটার নাম কি ইথানয়েট আয়ন বা অ্যাসিটেট আয়ন। তাহলে আমি কি বলতে পারি না, আমি কি বলতে পারি না যে এটা হলো ইথানোয়িক অ্যাসিড, এটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা অ্যাসিড একটা কি ক্ষার, তাহলে অ্যাসিড ক্ষার বিক্রিয়ায় লবণ আর পানি তৈরি হয়েছে, লবণটার নাম কি হবে? মুখস্থ করা যাবে না। দেখো তো, সোডিয়াম কি প্লাস, এই পার্টটা কি মাইনাস, CH3COO মাইনাস, এই পার্টটুকু আমরা কি শিখলাম ইথানয়েট আয়ন। এর সাথে কি আছে সোডিয়াম, তাই নাম কি সোডিয়াম ইথানয়েট। অর্থাৎ এটার নাম তুমি বলতে পারবা সোডিয়াম ইথানয়েট, অথবা বলতে পারো সোডিয়াম অ্যাসিটেট। ওই যে বললাম অ্যাসিটেটও বলতে পারো, আবার কি ইথানয়েটও বলতে পারো, তোমার ইচ্ছা। আমি অলরেডি কিন্তু জৈব লবণ পেয়ে গেছি, আমার কিন্তু আর বিক্রিয়া নিয়ে কোনো চাপ নেই। এখন যদি আমি বিক্রিয়ায় যাই তাহলে আমার বিক্রিয়া সহজ হয়ে যাবে। তবে তোমাকে আমি আরো একটা জিনিস শেখাই নেই, দেখো সেটা হচ্ছে নাম্বার 3, আরেকটা জিনিস আমাদের লাগবে অ্যালকাইল মূলক। কি মূলক? অ্যালকাইল মূলক। মনে রাখবা অ্যালকাইল মূলককে প্রকাশ করা হয় বন্ড আর দিয়ে, বন্ড আর দিয়ে। অ্যালকাইল মূলক কি? অ্যালকাইল মূলক হলো অ্যালকেন মাইনাস একটা হাইড্রোজেন ইকুয়াল টু অ্যালকাইল মূলক। এক কথা আজকের পর থেকে মনে রাখবা, অ্যালকেন যৌগ থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে বা বের করে দিলে যে মূলক তৈরি হয় বা এক হাত খালি যে মূলকটা তৈরি হয় তার নামই কি অ্যালকাইল মূলক। একে কি দিয়ে প্রকাশ করা হয়? বন্ড মানে এক হাত খালি আর দিয়ে। উদাহরণ আমি যদি এক্সাম্পল দেই তাহলে ধরো মিথেন, মিথেন CH4, এটা কি লেখা যায়? মাঝখানে কার্বন। ক্লাস 8 থেকে কিন্তু এর গঠনগুলো তোমরা শিখতেছো। এই যে তো এই মিথেন তো গঠন এরকম, তাই না? তো এখানে একটা জিনিস ফলো করে দেখো, আবার ওই বিষয়গুলো যে তোমার চতুস্তলক এরকম আনার দরকার নেই, তুমি জাস্ট নর্মাল একটা গঠন কল্পনা করো। তো এখানে একটা হাইড্রোজেনকে বের করে দাও, বের করে দিলে এক হাত খালি হয়ে গেল না? তাহলে কি দাঁড়াইলো বলো তো? কি দাঁড়াইলো? বন্ড সি, হাইড্রোজেন কটা? 3টা, H কি 3। তার মানে এটি তোমার হচ্ছে একটা কি মূলক বলো তো? অ্যালকাইল মূলক। তুমি চাইলে পরে এভাবে, তুমি চাইলে পরে তুমি যদি মনে করো যে আমি আরো লিখবো, যেমন CH3 নাম হলো ইথেন, এটা মিথেন, এটা কি ইথেন। তো ইথেন থেকে তুমি একটা হাইড্রোজেন বের করে, তাহলে কি দাঁড়ায় বলো তো? CH3 ছিল একটা, বের করে দিলে 2 হবে, এক হাত খালি। এটাও একটা কি মূলক বলো তো? অ্যালকাইল মূলক। একেও কিন্তু প্রকাশ করে দেবে আর দিয়ে। তুমি কার্বন একটা হোক, কার্বন 2টা হোক, কার্বন 3টা হোক, কার্বন 4টা হোক, যতগুলো কার্বন থাকে না কেন ওকে তুমি বন্ড আর দিয়ে প্রকাশ করতে পারবা। আশা করি আমার কথা তোমরা বুঝতে পারছো। এবার একটা মজার বিষয় ফলো করো, সেটা হচ্ছে এগুলোর নাম কেমনে করব। ওই যে একটু আগে শিখাইলাম আমরা, এই যে একটু আগে শিখাইলাম যে কার্বন একটা থাকলে কি মিথ, 2টা থাকলে ইথ, 3টা থাকলে প্রোপ, 4টা থেকে কি বিউট। এইটুকু মুখস্থ রাখবা। এইটার সাথে জাস্ট কি মনে রাখবো, এটার সাথে কি করব যে এই যে অ্যালকাইল আইল লাগাই দিব। যেমন কার্বন কয়টা? একটা, তাহলে কার্বন একটা হলে কি মিথ যোগ কি লাগাবো? নামকরণে আইল লাগাবো, তার নাম কি হলো বলতো? মিথাইল, মিথাইল। আবার এখানে কার্বন 2টা হলে কি করব? ইথ যোগ কি আইল ইকুয়াল টু কি লেখা যায় বলতো? ইথাইল। তার মানে কার্বন একটা হলে পরে মিথাইল, কার্বন 2টা হলে ইথাইল, কার্বন 3টা হলে প্রোপাইল, কার্বন 4টা হলে বিউটাইল, কার্বন 5টা হলে কি বলতো?
পেন্টাইল, তুমি এই কার্বন সংখ্যার সাথে জাস্ট আইল লাগাই দিবা। কি লাগাই দিবা? আইল। তাই তোমার কাজ হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। তো এভাবে তুমি অ্যালকাইল মূলকগুলো লিখতে পারো। তাহলে আর মানে হচ্ছে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বের করে দিলেই কি অ্যালকাইল মূলক তৈরি হয়, যাকে আমরা বন্ড আর দিয়ে প্রকাশ করি। এবার চলো আমরা বিক্রিয়ায় যাই। কি বিক্রিয়া? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কি বিক্রিয়া? ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। দেখো পড়াটা কত সহজ হয়ে গেছে আমাদের। তাহলে রিয়াকশনটা কেমন হবে? একদম সহজ। তোমার একটা কি বলছিলাম, একটা জৈব লবণ লাগবে। কি লাগবে? একটা জৈব লবণ লাগবে। তো জৈব লবণটা তখন কয় কার্বন বিশিষ্ট আমি তো জানি না, তুমিও জানো না। যত কার্বন দেয় দিগ্গা, তোমার এসব মাথা ঘামানোর কোনো সময় নেই। তুমি আর নিবা, আর COO কেন? এটা জৈব লবণ। কেন? তুমি আর এর জায়গায় যদি দেখো তো, আর মানে আমরা কি শিখলাম এই মাত্র, দেখো তো আর মানে কি? এই যে আর মানে কি, তুমি মিথাইল মূলক বসাতে পারবা না, CH3, অথবা তুমি কি CH3 CH2 বসাতে পারবা না? পারবা। ধরো আমি CH3 বসাবো, তাই দেখো তো একটা জিনিস, দেখো তো আমি যদি এই জায়গাতে আর এর বদলে CH3 বসাই, তাহলে সি বাকিটুকু লিখবা COO কি Na। একটু আগে কিন্তু দেখাইছি তোমাকে আমি, দেখো তো এই যোগটাকে চেনো কিনা তুমি? এই যে একটু আগে আমি তোমাকে করাই দিলাম, আর ওইদিকে এই যে এই যোগটার নাম কি? দেখো তো এই যোগটার নাম কি? এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানল। এবার দেখো যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, তাই না? তাহলে পরে আর COO এটা একটা কি বলতো? জৈব লবণ। কি লবণ? জৈব লবণ। এখানে দেখো CH3 COO এটাও কি জৈব লবণ। এখানে আর মানে কি অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলকটা আমরা কি বসাইলাম? মিথাইল মূলক বসাইলাম। তো আমাদের বিক্রিয়ার নিয়ম কি ছিল? একটি জৈব লবণের সাথে আমরা কার বিক্রিয়া দিব? আমরা হচ্ছে বিক্রিয়া দিব তোমার হচ্ছে সোডা লাইমের। কার? সোডা লাইমের। সোডা লাইম কি? ওই যে আমরা সবাই শিখলাম একটু আগে, যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর কি এই যে কুইক লাইমের কি মিশ্রণ। আমরা একটু তাপ দিব, সোডা লাইম দেওয়ার পরে তাপ দিব, দিলে কি ঘটনা ঘটবে দেখো, অনেক মজা। এই যে এখান থেকে শুরু করে এই পুরো পার্টটা একসাথে হবে। দেখো তো এখানে সোডিয়াম কয়টা? একটা, দুইটা, আর COO আর এই একটা ও, তিনটা ও, তার মানে কি Na2CO3। আমার কিন্তু তিনটা হয়ে গেল, তাহলে সোডিয়াম কার্বনেট হলো। এবার পরে রইল কে? এই হাইড্রোজেনটা গিয়ে কি এই আর এর সাথে যুক্ত হবে, অর্থাৎ কি দাঁড়ালো? RH। সেম জিনিসটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে কি দাঁড়াবে? সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ কি ক্যালসিয়াম অক্সাইড, এক কথা সোডা লাইম, একটু তাপ দিবা বিক্রিয়ায়, দিলে এই পুরো পার্টটা, এখনকার পুরো পার্টটা মিলে কি তৈরি করবে? Na2CO3 তৈরি করবে। আর এই হাইড্রোজেনটা এসে যুক্ত হবে কার সাথে? এর সাথে। তাহলে কার্বন একটা, হাইড্রোজেন তিনটা, এই একটা মিলে কয়টা? চারটা হবে। তার মানে কি CH4। এখন মজার বিষয়টা ফলো করো, যে কেন একে ডিকার্বক্সিলেশন বলা হইলো? দেখো তো কার্বন কয়টা ছিল এখানে? দুইটা, বাট এখানে উৎপন্ন হয়েছে কয়টা? একটা। তাহলে কার্বন দুইটা থেকে একটা কমে যায় নাই, সুতরাং এই বিক্রিয়ার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। অর্থাৎ তুমি এই বিক্রিয়ার সাহায্যে পরীক্ষায় দুইটা কার্বন বিশিষ্ট যৌগ থেকে একটা কমায়ে একটাতে রূপান্তর করতে পারবা, বা তিনটা থেকে একটা কমায়ে তুমি দুইটাতে রূপান্তর করতে পারবা। এক কথা কার্বন সংখ্যা কি পাবে বলতো? হ্রাস পাবে। তো চলো, আমাদের কি আর মানে কি শুধুমাত্র মিথাইল না? আমরা দেখো আর মানে কি শিখছিলাম বলতো? আর মানে কিন্তু ইথাইল মূলক হয়, কার্বন দুইটা কার্বন বিশিষ্ট। তো চলো আমরা ইথাইল মূলকটা একটু সলভ করে দেখি। ইথাইল মূলকটা কিভাবে করব? দেখো কার্বন দুইটা, তাহলে CH3 CH2 ইথাইল মূলক হইলো। এবার আমরা লাগাবো COO Na, যোগ সেম একইভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড কি দিব? ক্যালসিয়াম অক্সাইড দিব, কি তাপ দিলে কি উৎপন্ন হবে? Na2CO3 যোগ, এই যে কেন এটা উৎপন্ন হলো বলো তো? কারণ এই যে এই পুরো পার্টটুকু মিলে কি তৈরি করবে? Na2CO3, আর এই হাইড্রোজেন এসে যুক্ত হবে এর সাথে। তাহলে CH3 CH2 ছিল, একটা মিলে কি CH3 হয়ে যাবে, অর্থাৎ CH3। দেখো তো কার্বন কয়টা ছিল? একটা, দুইটা, তিনটা, হয়ে গেছে কয়টা? কার্বন দুইটা। অর্থাৎ তুমি চাইলে পরে একটা কার্বন কি বলতো কমায় ফেলতে পারবা। আশা করি তোমার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া নিয়ে আর মনে কোনো প্রশ্ন নাই। তো চলো, যদি প্রশ্ন না থাকে আমরা আরেকটা জিনিস শিখে ফেলি। সেটা হচ্ছে কি, তোরা সবাই জানো যে এটাকে কি বলা হয় বলতো? এটাকে বলা হয় কিন্তু বেনজিন। তো বেনজিনের 6টা হাতে 6টা হাইড্রোজেন থাকে, আমরা এক হাতে COO H বসায় দিই,
অ্যাসিডীয়মূলক যোগ আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেই। দিলে পরে তোমরা সবাই জানো যে দিলে পরে এই অ্যাসিডের অংশটা ক্ষার অংশটা বিক্রিয়া লবণ এবং পানি তৈরি করবে। তাহলে এটা যদি ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ, সোডিয়াম পজিটিভ ও নেগেটিভ, তাহলে এই পজিটিভ অংশটা সে ধরবে, নেগেটিভ অংশটারে ধরে কি হবে বলতো, পানিতে রূপান্তর হবে। আর এই পজিটিভটা ধরবে কি, নেগেটিভ রে, অর্থাৎ নেগেটিভ রে ধরলে কি দাঁড়ায় দেখো তো, এই যে বেনজিন রিং, মাথার উপরে কি COO Na। এটার নাম কি জানো, এটার নাম হলো বেনজোইক অ্যাসিড। কি অ্যাসিড? বেনজোইক অ্যাসিড। তাহলে বেনজোইক অ্যাসিড থেকে যে আয়নে রূপান্তর হলো, যে COO- এই হাইড্রোজেন বাদে বেনজিনের মাধ্যমে COO-, ওটার নাম হলো বেনজয়েট আয়ন। কি আয়ন? বেনজয়েট আয়ন। তাহলে এটার নাম কি, সোডিয়াম, আর বাকিটুকু কি, বেনজয়েট। তাহলে এটার নাম হলো সোডিয়াম বেনজয়েট। কি নাম? সোডিয়াম বেনজয়েট। এবার আমি লবণ পেয়ে গেছি, এবার আমি কি করবো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ঘটাবো। কিভাবে? এই দেখো, ফার্স্টে আমরা নিয়ে নিলাম সোডিয়াম বেনজয়েটকে, এর মধ্যে কি মিশিয়ে দেব, NaOH, সোডা লাইম মেশাবো, যোগ কি, ক্যালসিয়াম অক্সাইড আর হলো তাপমাত্রা। আমি বলতে পারো ভাইয়া ক্যালসিয়াম অক্সাইড তো আর পরিবর্তন হচ্ছে না। ভাইয়া ওটা প্রভাব করবে কাজ করে, কি রূপে? প্রভাব করবে কাজ করে, ওর কোনো পরিবর্তন হবে না, যেমন তেমনই থাকবে। তো এখানে কি হবে, এই যে সেম একই নিয়ম, এই পুরো পার্টটুকু আমি অন্য কালার দিয়ে দেখাই, এই পুরো পার্টটুকু একসাথে চলে যাবে, চলে গিয়ে কি উৎপন্ন করবে, ওই যে একই জিনিস Na2CO3 যোগ এই হাইড্রোজেন গিয়ে এই মাথায় বসে যাবে। বসলে কি হয় বলো তো, বসলে সরাসরি কি, বেনজিনে, এই যে বেনজিনে তোমার হচ্ছে রূপান্তর হয়ে গেল। এখানে আমি বাঁকা করে আঁকাইলাম এটা, এই যে বেনজিনে রূপান্তর হয়ে গেল। তাহলে মাঝের দ্বিবন্ধনটা এই সুন্দর করে আঁকা দিয়েছে। দেখো তাইলে এখানে প্রত্যেকটা কার্বন মানে কি, এখানে বেনজিন মানে কি, প্রতিটা কোণায় একটা করে কি ছিল, কার্বন ছিল। তাহলে 1 2 3 4 5 6 এটা 7টা। তাহলে সোডিয়াম বেনজয়েটের লবণটার মোট হচ্ছে মানে কার্বন ছিল কয়টা, 7টা, আর এখন হয়েছে কয়টা, 6টা। 1 2 3 4 5 6, তাহলে কার্বন একটা কমে গেল না। সুতরাং এটিও একটি কি বিক্রিয়া বলতো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তুমি এসএসসি স্টুডেন্ট হও আর এইচএসসি স্টুডেন্ট হও, তোমার মূল বইটা খুলে দেখো, তোমার এইচএসসি স্টুডেন্ট হলে পরে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে যাবা, গিয়ে ডিকার্বক্সিলেশন তুমি অ্যালকেন প্রস্তুতি বা বেনজিন প্রস্তুতির মধ্যে গিয়ে পাবা। আর যারা 9 10-এ পড়ো তারা তোমরা 11 নম্বর চ্যাপ্টারে যাবা। 11 নম্বর চ্যাপ্টারে গিয়ে 5 থেকে 6টা পৃষ্ঠা উল্টানোর পরে দেখবা অ্যালকেন প্রস্তুতি আছে, এখানে গেলে তুমি ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা পাবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানিও।